রিমান্ড শেষে জবানবন্দি দিচ্ছেন আসামি। মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বলেন, জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। এদিকে আজ রিমান্ডে মুজাফফর হোসেন 15 জন আসামির নাম স্বীকার করেন। জিয়াউর রহমানের মামলায় তারেক রহমান এবার ভয়াবহ রূপ ধারণ করে। তারেক রহমান সত্যিই কি এ খোঁজ চান যে কারা তার পিতাকে এতটা নৃশংসভাবে হত্যা করেছিল, কিংবা সেনাবাহিনীর ভেতরে কোনো একটি পক্ষ এমন ভাবে। ব্রেকিং নিউজ, মেজর মুজাফফর গ্রেপ্তার হওয়ার পরে অবশেষে রিমান্ডে সেনাবাহিনীর কাছে 10 জন নেতার নাম প্রকাশ করেছে। যেসব নেতা প্রভাবশালী নেতা, বর্তমানে খুবই প্রভাবশালী নেতা, সমস্ত কিছু ফাঁস করার পরে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন সেসব নেতাকর্মী। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত পলাতক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় দেন। মুজাফফর হোসেন সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একেবারে নিকটবর্তী এবং কাছের লোক ছিলেন। তা সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে। মুজাফফর হোসেন অবশেষে গ্রেপ্তার হয়েছেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ভারত সহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা এই খুনিকে আটকের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের পরিচয় নতুন করে খোলাসা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেষ করেছিল মুজাফফর হোসেন। এখন মুজাফফর হোসেন গ্রেপ্তার হয়ে রিমান্ডে নিজের মুখেই সকল দোষ স্বীকার করে এবং 15 জন আসামির নাম স্বীকার করে। এই আসামিগুলোর নাম স্বীকার করাতে এখন দেশের মধ্যে একটা উত্তাল পরিস্থিতি হয়, কারণ তারেক রহমান সে নিজেই এখন অ্যাকশন নিচ্ছে তার পিতার এই ঘটনা নিয়ে। এখন দেখতে পারবেন বিএনপি দলের মধ্যে একটা কাঁপুনি শুরু হয়, বর্তমান ক্ষমতায় থাকাকালীন অনেক নেতাও কাঁপুনি শুরু হয়। আপনারা দেখতে পারবেন এই মুজাফফর হোসেন যা যা বলেছে এবং শহীদ জিয়াউর রহমানের বিষয়ে যেই তথ্যগুলো আসছে সবকিছুই আপনাদের সামনে এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। 45 বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মূল ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মধ্যরাতে রাজধানীর বনানী ডিওজেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গেল 45 বছর ধরে দেশে বিদেশে আত্মগোপনে ছিলেন মুজাফফর। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মুজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলে উদ্দিন অন্যতম। মামলা সংক্রান্ত বিবরণ অনুযায়ী জানা যায়, মেজর মুজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসে 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোনে তা নিশ্চিত করেন। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মঞ্জুর নিহত হন। তার ক্যাপ্টেন মোসলে উদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তখন মেজর মুজাফফর হোসেন ও মেজর SM খালেদ পালিয়ে যান। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মেজর মুজাফফর হোসেন দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। 45 বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গতরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েন তিনি। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ায় এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিন মিজান। মহিম, জিয়াউর রহমানের খুনি মুজাফফরের আটকের বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? জুলাই শহীদ দিবসের দোলনা, আপনি এতক্ষণ একটা বিস্তৃত বর্ণনা দিলেন যে এই যে জিয়াউর রহমানের যে হত্যাকারী মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর আহমেদকে সে কি করেছিল এবং সেই 1981 সালে 30 মে সে যে মূল নায়ক ছিল তৎকালীন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পিছনে, এবং তিনি সরাসরি হত্যার সঙ্গে যুক্ত ছিলেন। এবং আপনি এটিও নিশ্চিত করেছেন, আপনি বলেছেন যে তিনি হত্যা করবার পর তৎকালীন যে চট্টগ্রাম রেঞ্জের যে জিওসি মেজর জেনারেল মঞ্জুর তাকে তিনি ফোন দিয়ে এই মুজাফফর হোসেন ফোন দিয়ে নিশ্চিত করেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে এবং তিনি চিহ্নিত করতে পেরেছেন, পরবর্তীতে হত্যা করা হয়েছে। এবং এই পরবর্তীতে 45 বছর
কেটে গেছে। অবশেষে গত রাতে আমরা বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন সূত্র থেকে যেটি জানতে পেরেছি, যে আপনিও নিজেও বললেন যে গত রাতে বনানী ডিউটিসের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। এই যে এতদিন পর্যন্ত সে বিভিন্ন জায়গায় পালিয়েছিল, তার নাম পরিবর্তন করে এসেছিল। সে যখন জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটে 2024 সালের 5 আগস্টের মধ্যে এবং 5 আগস্ট পরবর্তী সরকার, এবং সে কেন কার পরামর্শে সে এতদিন দেশের বাইরে প্রতিবেশী দেশগুলি বা বিভিন্ন জায়গা বলি ছদ্মনাম ধরে পালিয়ে গিয়েছিল, এবং তা কার আশ্বাসের প্রেক্ষিতে তিনি বাংলাদেশে ফিরেছেন, এবং কার বাসাতে সে ছিল, এবং তাকে কে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আসলে এখন একটি তদন্তাধীন ব্যাপার। রাত গভীর। বনানী ডিওএইচএস এর একটি অভিজাত ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ল কয়েকজন লোক। ভেতর থেকে দরজা খুললেন এক বৃদ্ধ। তাকে করা হলো একটি সাধারণ প্রশ্ন, আর সেই একটি উত্তরের ভুলে শেষ হলো দীর্ঘ 45 বছরের পলাতক জীবন। কে এই বৃদ্ধ? তিনি সাধারণ কেউ নন। তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান ঘাতকদের একজন, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে যিনি পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপনে ছিলেন। কিভাবে ধরা পড়লেন ইতিহাসের এই খলনায়ক? চলুন জেনে নেই আজকের ভিডিওতে। 1981 সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর মোজাফফর বুঝতে পারেন তার বাঁচার কোনো পথ নেই। সহযোগী মেজর SM খালেদকে নিয়ে তিনি ভারতে পালিয়ে যান। সেখানে দীর্ঘ সময় কাটিয়ে তৈরি করেন ভুয়া নাগরিকত্বের জাল নথিপত্র। এই ভুয়া পরিচয়ে তিনি ঘুরে বেরিয়েছেন বিশ্বের নানা দেশে। এমনকি ইন্টারপোলও তার কোনো খোঁজ পায়নি। জীবনের শেষ ভাগে এসে তিনি অত্যন্ত গোপনে বাংলাদেশে ফিরে আসেন এবং বনানী ডিওএইচএস এর মতো সুরক্ষিত এলাকায় একজন রাজনীতি বিমুখ সাধারণ নাগরিকের ছদ্মবেশে বসবাস শুরু করেন। পুরনো সব যোগাযোগ তিনি পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। অপরাধী যতই চতুর হোক, কোনো না কোনো সূত্র সে রেখেই যায়। ডিবির বিশ্বস্ত টিম জানতে পারে মোজাফফরের মেয়ে একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেলে চাকরি করেন। মেয়ের গতিবিধি পর্যবেক্ষণ করে গোয়েন্দারা বনানীর বাড়িটি শনাক্ত করেন। মোজাফফর চেহারা বদলালেও গোয়েন্দাদের কাছে তার একটি অকাট্য প্রমাণ ছিল, তার নাকের ঠিক নিচে থাকা একটি তিল বা আঁচিল সদৃশ্য জন্মদাগ। বুধবার গভীর রাতে আসে সেই চরম মুহূর্ত। ডিবির দল ছদ্মবেশে ওই বাসায় যায় এবং নিজেদের এয়ারটেল অফিসের কর্মী পরিচয় দিয়ে মেয়ের খোঁজ করে। এত রাতে অফিসের লোক আসায় সন্দেহ নিয়ে ভেতর থেকে দরজা খোলেন এক বৃদ্ধ। গোয়েন্দাদের চোখ সাথে সাথেই আটকে যায় বৃদ্ধের নাকের নিচে সেই তিলটিতে। নিশ্চিত হওয়ার জন্য তারা বলেন, মুরব্বী, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে? চরম আত্মবিশ্বাসের সাথে বৃদ্ধ উত্তর দেন, আমি মোজাফফর, মেয়ের বাবা। নিজের নামটাই কাল হলো তার জন্য। এক মুহূর্ত সময় নষ্ট করেনি ডিবির চৌকস দল। পলকের মধ্যে পকেট থেকে বের হয়ে আসে হ্যান্ডকাফ। হতভম্ব মোজাফফরের দীর্ঘ 45 বছরের ছদ্মবেশের সমাপ্তি ঘটে ডিবির নিখুঁত খাঁচায়। মামলার নথি অনুযায়ী 1981 সালের 30 মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে এই মেজর মোজাফফরই প্রথম ব্যক্তি ছিলেন যিনি সশরীরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কক্ষের বাইরে এনে শনাক্ত করেন এবং ঠান্ডা মাথায় সরাসরি গুলি চালান। এরপর তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোনে ইংরেজিতে বার্তা দেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। দীর্ঘ 45 বছর কোনো অপরাধীর আইনের চোখ ফাঁকি দিয়ে বেঁচে থাকা কেবল রূপকথার গল্পেই সম্ভব বলে মনে হতে পারে, কিন্তু মোজাফফর হোসেনের ক্ষেত্রে এটি ছিল নির্মম বাস্তব। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী এই 4.5 দশকে মোজাফফর যাপন করেছেন এক অতি গোপন বা ঘোস্ট লাইফ। তিনি কেবল ভারতেই সীমাবদ্ধ ছিলেন না, বরং ভারতের জাল পরিচয় ও জাল আন্তর্জাতিক পাসপোর্ট ব্যবহার করে একাধিক দেশ ভ্রমণ করেছেন ও আত্মগোপন করেছিলেন। নিজের পুরো চেহারা, বেশভূষা এবং বাচনভঙ্গি বদলে ফেলেছিলেন তিনি। নিজের অতীত ও মূল পরিচয় ঢাকতে তিনি এমন এক নিখুঁত ছদ্মবেশের প্রাচীর তুলেছিলেন যা ইন্টারপোলের মতো আন্তর্জাতিক পুলিশ সংস্থাকেও বছরের পর বছর বিভ্রান্ত করে রেখেছিল। এই অবিশ্বাস্য ছদ্মবেশের কারণেই এতদিন গোয়েন্দারা তার আসল নাম বা ফাইল খুঁজেও বারবার ব্যর্থ হয়েছেন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1981 সালে 30 মে সেই কালো রাত শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেই কেড়ে নেয়নি, বরং দেশের সামরিক ও বেসামরিক ইতিহাসে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। চট্টগ্রাম সার্কিট হাউসে এই নির্মম হামলার শিকার হয়ে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন বিশ্বস্ত সেনা কর্মকর্তা ও সরকারি কর্মচারী প্রাণ হারান।
মোজাফফর হোসেনের ঠান্ডা মাথার গুলিতে রাষ্ট্রপতি নিহত হওয়ার পর পুরো চট্টগ্রাম অবরুদ্ধ হয়ে পড়েছিল। মেজর মোজাফফরের দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড বার্তাটি পাঠানোর মাধ্যমে শুরু হওয়া সেই রক্তক্ষয়ী অভ্যুত্থান শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এটি দেশের ইতিহাসকে স্থবির করে দিয়েছিল। দীর্ঘ ৪৫ বছর পর এই ঘাতকের গ্রেফতার সেই কলঙ্কিত অধ্যায়ের আংশিক বিচার সুনিশ্চিত করার ক্ষেত্রে আইনের এক অনন্য বিজয় হিসেবে চিহ্নিত থাকবে। গ্রেফতারের পর ডিএমপি ডিবির পক্ষ থেকে জানানো হয়, কোর্ট মার্শালের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় তাকে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তারেক রহমান সত্যিই কি এ খোঁজ চান যে কারা তার পিতাকে এতটা নৃশংসভাবে হত্যা করেছিল, কিংবা সেনাবাহিনীর ভেতরে কোনো একটি পক্ষ এমনভাবে তারকে ফিরিয়ে আনার সময় সক্রিয় ভূমিকা পালন করেছে বা এখন তার ক্ষমতা টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে, যাদের ইঙ্গিতে বা প্রভাবে তিনি সে সময়কার ষড়যন্ত্রের বিষয়টি আবারও সামনে নিয়ে আসতে উৎসাহী হয়েছেন। বাংলাদেশে একটা চমক জাগানো গ্রেফতারের ঘটনা ঘটেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেন নামের একজনকে গ্রেফতার করার ঘোষণা দিয়েছে পুলিশ, এবং ওই ঘটনার প্রায় ৪৫ বছর ধরেই নাকি এই মুজাফফর হোসেন আটক ছিলেন। এখন আমার দেশ পত্রিকা লিখছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মুজাফফর আটক, এমন শিরোনাম করছে। এবং প্রথম আলো পত্রিকা লিখছে যে বুধবার মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে এই সাবেক সামরিক কর্মকর্তা মুজাফফর হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি মানে গোয়েন্দা বিভাগ প্রথম আলোকে জানিয়েছে। ভেবে দেখেন, ৪৫ বছর ধরে প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী পলাতক আর সেই সাবেক সেনা কর্মকর্তাকে কিনা পাওয়া গেল সেনা কর্মকর্তাদের আবাসিক এলাকা ডিওএইচএস এর ভিতরে। আর মানে সাধারণভাবে কখনো জিয়া পরিবারের মুখে, বেগম খালেদা জিয়ার মুখে, বিএনপির মুখে কখনো আমরা জিয়ার হত্যাকারীদের বিচার করে ছাড়বো, জিয়ার হত্যাকারীদের মধ্যে যারা পলাতক আছেন তাদের নাম ধরে এদেরকে ধরা হবে এমন কোনো প্রতিশ্রুতি, আশাবাদ কিংবা প্রত্যয়ের কথা শুনি নাই। অথচ এমন একজন ব্যক্তি যে সেনা আবাসিক এলাকার ভেতরে লুকিয়ে আছেন, ৪৫ বছর ধরেই কি তিনি ওই এলাকাতেই লুকিয়েছিলেন, কিংবা হঠাৎ করে কোথা থেকে এসে তিনি ওই সেনা আবাসিক এলাকায় ঢুকে পড়লেন আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সে খবর পৌঁছে গেল, এমন অনেক বিস্ময় এবং প্রশ্নের জন্ম দিতেই হবে বা দিয়েছে এই গ্রেফতারটি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র আরও জানিয়েছে যে বুধবার রাতে গ্রেফতার করার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য মুজাফফরকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। খালেদা জিয়া তার শাসনামলে কিংবা বিএনপি এই দীর্ঘ সময়ে কেন কখনো জিয়া হত্যার রহস্যের উদ্ঘাটন করতে চান না, এমনকি এবছরেও ৩১শে মে জিয়া হত্যার বার্ষিকের দিনে এ বিষয়ে প্রথম আলো, আমার দেশ সহ নানা পত্রিকায় নানা জনের আলাপ দেখেছি যে কেন এখনো জিয়া হত্যা রহস্যর কোনো কুলকিনারা করা হলো না। বিএনপি, খালেদা জিয়া কিংবা এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, জিয়াউর রহমান পুত্র, এরা এ বিষয়ে উদ্যোগী হবেন কিনা, হলেন না কেন আগে? এই বিষয়টা নিয়ে এত প্রশ্ন উঠত এই কারণে যে জিয়াউর রহমানের আমলে সেনাবাহিনীর ভেতরে পাল্টা কু ঘটেছে প্রায় ২০টির মতো, এবং কয়েক হাজার সেনা কর্মকর্তাকে কিন্তু জিয়াউর রহমান তার আমলে কোর্ট মার্শাল বা সামারি ট্রায়ালের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ফায়ারিং স্কোয়াডে গুলি করে এদেরকে হত্যা করা হয়েছিল। এমন বিভিন্ন অভিযোগের মধ্যে সেনাবাহিনীর ভেতরে যখন একটা টালমাটাল অবস্থা, অ্যান্থনি মাস্কারানহাস তার লিগাসি অফ ব্লাড বইয়ে কিংবা তার আরো অনেক লেখায় যেটা বলেছেন যে পাকিস্তান প্রত্যাগত সেনা কর্মকর্তাদের উত্থানের যখন সুযোগ করে দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ স্বাধীনতার পর শেখ মুজিব হত্যাকাণ্ডের পরপরই ক্ষমতায় বসে তারপর থেকেই সেনাবাহিনীর ভেতরে এই বিচার কাজগুলোতে মূলত মুক্তিযুদ্ধে যোগদানকারী, মুক্তিযুদ্ধের পক্ষের সেনা কর্মকর্তাদেরকেই বারবার বিচারের মুখোমুখি করা হচ্ছিল। এবং একরকমের প্রেসিডেন্ট জিয়ার আশকারাতেই কিন্তু এরশাদ সামরিক বাহিনীর প্রধান হয়ে বসেন। শুধু তাই নয়, তিনি তার ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করতে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করিয়েছেন, এবং প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী হিসেবে আরেক বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরকে চিহ্নিত করে তাকে হত্যা করিয়ে আরো ১৩ জনকে কোর্ট মার্শালের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার করে নিজের ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করেছেন। সেনাবাহিনীর ভেতরে একটা বিরাট অংশের যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সেই মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তারা বরাবর ওই সময়কার ঘটনা প্রবাহকে সেভাবে বর্ণনা করে এসেছেন, এবং পাকিস্তানপন্থীদের
উত্থান ঘটেছে এরপর থেকে নিরঙ্কুশভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে, সেটা লরেন্স লিফশুটজ লিখেছেন, অ্যান্থনি মাস্কারানহাস লিখেছেন, সেনাবাহিনীর ভেতরের অনেক গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধপন্থী অফিসাররাও বারবার জিয়ার শাসনামল, জিয়ার হত্যাকাণ্ড, তার পরবর্তী কোর্ট মার্শাল কিভাবে হলো। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিষয়ে অসংখ্য কথা হয় এবং তার মামলা নিয়ে এতদিন পরে সেই আসামি গ্রেপ্তার হওয়ার পর যেই রহস্যগুলো উঠে এসেছে এগুলো নিয়ে কথা হয়। গাছ এই শহীদ রাষ্ট্রপতির বিষয়ে এবং এই মুজাফফর হোসেন, ঘাতক মুজাফফর হোসেনের বিষয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।